Jacobo, Gustav, Directivo Central Committee is next number. Next, this camera thana bagi amra sama dorot kayo. Condition jangan sedang sini jatuh siye. Kita शिक्षा बनाए और समाने पाना से शिक्षा विषय में चक्रे करना है तो ये सारा जीवन में लीडर्स जो तो साथी विषय में क्या करना है तो ये हम नशा में काम करने लगे Take comrades. Suni Michel Texan Michel Sumchengnai. Or Michel Chengman Sukang. DYF, DYFI, SFI, DSO. O চারটা ছাত্র যুব সংগঠনের বিশিন্তাই ও সুকানো 11 তারিখ মার্চ শ্রী দেশ কাইসা আইন যে আইন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রিলিজ হিসাবে ও আনকনস্টিটিউশনাল অসাংবিধানিক আইন এই বিভাজনমূলক আইন অবৈধ বিন শ্রী মিশেল সুরঙ্গা শিখাং সংসদনাই চারটা সংগঠনে সেন্ট্রাল রাজ্য নেতৃত্ব কবগ মিছিল বসকাও থানা লাগে দেখি একটু জায়গাটা একটু বড় বড় সন্দীপর গো সন্দীপর
আমাদের মিছিলের শুরুতেই আমরা ভারতের সংবিধান বিরোধী এবং বিচ্ছিন্নতাবাদের জন্য মানুষে বিভাজনের জন্য সরকার যে নতুন আইন প্রণয়ন করেছেন, লাগু করেছেন সিএএ, তার কপি পুড়িয়ে আমরা আমাদের আজকের এই মিছিল শুরু করব। আমাদের এই শুরুতে মিছিলে কপি সিএর কপি আমরা পুরাচ্ছি। তার নেতৃত্বে আছেন আমাদের সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড বিমগ্ন রাজ ভট্টাচার্য। নাগরিকত্ব সংশোধনী আইন বাতিল করো, বাতিল করো, বাতিল করো। নাগরিকত্ব সংশোধনী আইন বাতিল করো, বাতিল করো, বাতিল করো। ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার নীতি মানছি না, মানব না, মানছি না, মানব না। ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব প্রদানের নীতি মানছি না, মানব না, মানছি না, মানব না। দেশের ধর্মনিরপেক্ষতা রক্ষায় জনগণ এক হও, এক হও, এক হও। দেশের ধর্মনিরপেক্ষতা রক্ষায় জনগণ এক হও, এক হও, এক হও। দেশের সংবিধান রক্ষায় জনগণ এক হও, এক হও, এক হও। দেশের সংবিধান রক্ষায় জনগণ এক হও, এক হও, এক হও। নাগরিকত্ব সংশোধনী আইন বাতিল করো, বাতিল করো, বাতিল করো। নাগরিকত্ব সংশোধনী আইন বাতিল করো, বাতিল করো, বাতিল করো। ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব প্রদানের নীতি মানছি না, মানব না, মানছি না, মানব না। ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব প্রদানের নীতি মানছি না, মানব না, মানছি না, মানব না। দেশের ধর্মনিরপেক্ষতা রক্ষায় জনগণ এক হও, এক হও, এক হও। দেশের সংবিধান রক্ষায় জনগণ এক হও, এক হও, এক হও। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। দুনিয়ার মজদুর ইনকিলাব। আমরা আমাদের মিছিল এক্ষুনি শুরু করব। ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মন্ডলীর সকল সদস্যদের অনুরোধ করছি মিছিলের সামনের ফ্লেক্সের কাছে আসার জন্য। ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মন্ডলী এবং ডিওয়াইএফআই কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্যদের অনুরোধ করছি মিছিলের সামনের ফ্লেক্সের কাছাকাছি আসার জন্য। আমরা এক্ষুনি মিছিল শুরু করব। ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় কমিটি ডিএফআই কেন্দ্রীয় কমিটির সদস্যদের মিছিলের সামনের দিকে আসার জন্য অনুরোধ করছি।
Congress jata mile kharam tishare air cloud jumpers CAA sharan bage tilak dia chala chole kha CAA mutharran bage kami sama
তবে সবাই মিলে আওয়াজ করে নেন কালাপ থাকবো, আরো জোরে ঘর করে নেন কালাপ থাকবো, আরো জোরে ঘর করে নেন কালাপ থাকবো। দেশের সংবিধানের ধর্মের করতে হবে। সমস্ত বেকার যুবকদের বঞ্চিত করা বহিরাগতদের নিয়োগ করা হলো কাজ ছাড়তে বিজেপি সরকার জবাব দাও।
মমতা তাই নাম দিলা মতা হিনি খাওয়াই নাগে বিজেপি না ভালোই রেখা ও বিজেপি নাম দিলা মতা হিনি খাওয়াই নাগে বিজেপি না ভালোই রেখা ও মতা তাই নাম দিলা আই বড় খান দিকে যে ইনকে লাভ দিনার বাদ দুয়ায়ে তিওয়ায়ে নিরে হলমাবে তিনি হিম্মত को पाल बक्सा के पेटे के দুয়ায়ে তিওয়ায়ে রে হলমাবে তিনি হিম্মত को पाल बक्सा के पेटे के এই খান দিকে যুবক সমন্বয় সমন্বয় নাম্বার যুবক সমন্বয় সমন্বয় নাম্বার রাজ্যের শুভ বুদ্ধি সম্পন্ন জনগণ নাগরিক মণ্ডলীকে সোচ্চার হবার আহ্বান জানিয়ে আপনাদের সামনে নিয়ে
কোথায় গেল বিজেপি জব চাই জবাব দাও কোথায় গেল বিজেপি জব চাই জবাব দাও
সামঞ্জস্য নাম্বারের নয়, শ্রম যুবক সমন্বয় সামঞ্জস্য নাম্বারের নয়। আইনভাবে কলম কিসাদের ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। যুবকদের মাঠে মানানভাবে ট্রেনিং ধরে আইনে ধর্মের হিন্দুত্ব গর্জাকৃত বিরোধ পাইতে কলম কিসাদের শ্রম যুবক সমন্বয় সামঞ্জস্য নাম্বারের নয়। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। DYFS জিন্দাবাদ, DYF জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ধর্মবতী হিন্দুত্ব কপাল রসাকে ফেপাইতে, ধর্মবতী হিন্দুত্ব জমা জমা খেতে পাইতে আইকরণ বিষয়ে যুবক সমন্বয় সামঞ্জস্য নাম্বারের নয়, যুবক সমন্বয় সামঞ্জস্য নাম্বারের নয়। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ধর্মনিরপেক্ষতা রক্ষার প্রশ্নে জনগণ এগিয়ে আসুন, এগিয়ে আসুন, এগিয়ে আসুন। গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রশ্নে জনগণ এগিয়ে আসুন। সরকার জবাব চায়, জবাব দাও। বিষয় ভিত্তিতে বহিরাজ্যের যুবকদের নিয়োগ করা হচ্ছে, সরকার জবাব চায়, জবাব দাও।
তৈরি করবার চেষ্টা করা হচ্ছে। তার আসল কারণ হচ্ছে আমাদের দেশের যুবদের যে সমস্যা, আমাদের দেশের সাধারণ মানুষের যে সমস্যা, এই সমস্যাগুলো থেকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য পরিকল্পিতভাবেই নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার আজকে মানুষে মানুষে বিদ্বেষ লাগাবার চেষ্টা করছে। আমরা বিজেপির নেতাদের মুখে শুনি আমাদের ভারতবর্ষ সাহস পাচ্ছেন না, তাই মন্দির মসজিদের নাম করে ভারতবর্ষের মানুষকে ধর্মের ভিত্তিতে ভাগ করে ভুটে যাওয়ার জন্য চেষ্টা করছেন। আর আমরা রাজ্যের মানুষের আর কোনো সমস্যা থাকবে না। অনেকেই মনে করেছিলেন 2018 সালের বিধানসভার নির্বাচনে যে টানা 25 বছরের বামফ্রন্ট সরকার তো দেখেছি, এবার এই সরকারের একটু পরিবর্তন হওয়া দরকার। বামফ্রন্ট সরকারের পরিবর্তন হলে আমরা আর ডাল ভাতের গল্প শুনতে হবে না, এবার বিরিয়ানি মাংসর গল্প শুনবো। যদি ডাবল ইঞ্জিনের সরকার তৈরি হয়, আজকে 6 বছর ধরে ডাবল ইঞ্জিনের সরকার তৈরি হয়েছে, কি অবস্থা রাজ্যের যুবদের। আজকে MBBS পাশ করার পর সরকারি চাকরি হচ্ছে না, টেট পাশ করার পর 2 বছরেরও বেশি সময় ধরে নিয়োগ বন্ধ হয়ে আছে। ছাত্রছাত্রীদের শিক্ষার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে। গত কয়েক বছরের মধ্যে 391টি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে, আর গত 3 বছরে 44টি নতুন করে মদের দোকানের লাইসেন্স দিয়েছে। নেশা মুক্ত ত্রিপুরা গড়বার স্লোগানধারী সরকার, এই হচ্ছে আমাদের ত্রিপুরা। এই সরকারকে উৎখাত করবার জন্য, এই সরকারের বিরুদ্ধে মানুষকে রাস্তায় নামার আমরা আহ্বান জানাচ্ছি। কারণ এই লড়াই হচ্ছে দেশ বাঁচানোর লড়াই, এই লড়াই হচ্ছে আমাদের রাজ্যকে বাঁচানোর লড়াই। সরকার ব্যস্ত আছেন খেলা মেলা জলসার ভাষণবাজিতে। আগরতলা শহরকে মুড়িয়ে দেওয়া হচ্ছে ফ্ল্যাক্সে আর বিজ্ঞাপনে। আমরা ছোটবেলায় শুনেছিলাম, আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। 20 বছর মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার, মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন জিতেন্দ্র চৌধুরীরা। কেউ রাজ্যের মানুষ বলতে পারবেন যে সরকারি টাকায় বিজ্ঞাপন দিয়ে তাদের প্রমাণ করতে হয়েছে যে আমাদের রাজ্য সামনের দিকে এগিয়ে যাচ্ছে? রাজ্যের বামফ্রন্ট সরকার কাজের মধ্য দিয়েই প্রমাণ করেছে যে আমাদের রাজ্য ত্রিপুরা গোটা ভারতবর্ষের মধ্যে মাথা তুলে দাঁড়িয়েছে। আজকে সেই ত্রিপুরায় আমরা যে মানুষকে এক কাট্টা করেছিলাম, তিল তিল করে যে রাজ্যকে আমরা করেছিলাম, বামপন্থীরা যে বামফ্রন্ট সরকারকে হাতিয়ার করে, যে যুবরা বামফ্রন্ট সরকারকে হাতিয়ার করে স্বপ্ন দেখতে শুরু করেছিল, নতুন ভবিষ্যৎ তার সন্ধান পেতে শুরু করেছিল, সেই স্বপ্ন আজ সব চুরমার করে দিয়েছে ডাবল ইঞ্জিনের সরকার। তাই আমরা আজকে রাস্তায় নেমেছি। এর লড়াই শুধুমাত্র একটা জমায়েতের মধ্য দিয়ে শেষ হবে না, সামনে আরো বৃহত্তর লড়াই আমাদের জন্য অপেক্ষা করছে। সেই লড়াইয়ে জয় ছিনিয়ে আনার জন্য এই সমাবেশ থেকে
আমাদের যেতে হবে প্রতিটা মহকুমায়, প্রতিটা পাড়ায়, প্রতিটা বুথে সেই চ্যালেঞ্জ নিয়ে ভয়কে উপেক্ষা করে, ভয়কে জয় করেই আমরা আগামী দিনে আমাদের স্বপ্নকে বাস্তবায়িত করবার যে নতুন লড়াই, এই লড়াইয়ে আমরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারবো। রাজ্যের যুবরা সেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এই আহ্বান আপনাদের কাছে রেখে আবারও এই জমায়েতকে সফল করবার জন্য যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে লাল সালাম জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। এবং আবারও আপনাদের কাছে আবেদন, আমাদের নেতৃত্ব আলোচনা শেষ করার পর, সভাপতির আলোচনা শেষ হওয়ার পর আপনারা এই রাস্তার দখল ছাড়বেন। এই চ্যালেঞ্জ নিতে আমরা প্রস্তুত তো কমরেড, এই প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে, এই চ্যালেঞ্জ আমাদের নিতে হবে। সবাইকে অভিনন্দন, লাল সালাম। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন টিওয়াইএফ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড কুমুদ দেববর্মা। সেক্রেটারি কমরেড হিমাগ্র রাজভট্টাচার্য বনখবই সিনি কেন্দ্রীয় নেতৃত্বর দাংসাওয়া চুকজাক বরণ লাল সালাম জানাবো। কমরেড বন্ধুগণ, রাজ্যনি প্রান্ত প্রান্ত থেকে 60টা বিধানসভা কেন্দ্র থেকে 23টা মহকুমা কেন্দ্র থেকে ডিওয়াইএফআই টিওয়াইএফআই নরক ভাই সকলে জানাবো লাল সালাম জানাগই আং পুইলা কিষান কক্সানাই নরক বরক ছাইমানো 2023 নির্বাচনী সিকাং সিনো রাজ্য লাস্ট ফাইট দङै थांखा जों टिवाइएफ बिलिखायो अ जागा लास्ट फाइट हिनि कोनो गरै the fight is begin from today तिनी सिमे टिवाइएफ हिने फाइट सुरुं राखा तामनि फाइट निने जुबकनि मानथाय निने सिक्ला जुबकनि कर्मसंस्थाननि मानथाय सिनि साख्रिनि मानथाय of fight निने सोशल एक्जिस्टेंसनि फाइट सुरुतुं तिनि सिमे नुखा कमरेड जोंनो राज्यआव तालमाताल कक्साबाय अराय पराय कक्साबाय बिप्रान्त खालामनो चेष्टा खालामनानै 2017 2018 2019 सिमे आईपीएफ त्रिप्रालेननि थाखाय सुरु खालाय 2023 नि ग्रेटर त्रिप्रालेन बरमनो ताताल थकाय कक्साबाय अराय पराय खालाय सिक्ला जुबक विशेष खालाय त्रिप्रासा सिक्ला रग्न अराय पराय खालायनाय माने जों नखा किसुदिन सिगां हिस्टोरिकल एग्रीमेंट नि मुङै तेवैसा हाय न हाय त्रिप्रासा सिक्ला रग्न तेवैसा अराय पराय खायना बगै ए दल स्टेंखवा तामो हिस्टोरिकल डेभलपमेंट बनो चुक्ते बर तामो हिंसाका सिनि ग्रेटर त्रिप्रालेननि जत समस्त किसौ जागा माननाय हिनि साव बर जों नायनायखा ओ एग्रीमेंट तामो तां ओ एग्रीमेंट 30,000 बेकार पोस्ट बिनि कक्रै ओ एग्रीमेंट त्रिपुरा राज्यने 7 लाख बेकार बरनि कक्रै ओ एग्रीमेंट एडिशन जायो स्पेशल पैकेज गरे कक्रै ओ एग्रीमेंट कोनो त्रिप्रासा थाइजा कक्थाय कक्रै ओ एग्रीमेंट ग्रेटर त्रिप्रालेन कन्स्टिट्यूशनल सल्यूशन ने थाइजा कक्रै जों प्रश्न खालायो नों तामो सामाने ताबो तामुंखा नों 2023 निर्वाचन सिगां सामाने ताबो जों तामो नुंना खालाय दंहा बरफनो थकगै सिक्लानो थकगै अराय पराय खालाय निने उकलगो हिमदोय जरा किसे जाने बिसिगो आबेगमय बक्ततारि वय ताबै फुनुगै नों बरफनो बिभ्रान्त खालाय मानो अराय पराय खालाय मानो बियाबा दीर्घदिननि बागै निने इमोशनल ब्लैकमेल वाइफाई कर्मीर अ जागा उपस्थित गने नाखा तिने राज्यने कोना राज्यने प्रान्तने बरलक प्रश्न खायो त्रिपुरा माथा खाइने ताको किसानी फाइट स्कूल किनारो 100 मीटर निकालो तब चुवांगनी दुकान खोलक रखा चुवांगनी दुकान खोल गई बड़ा राज्य में बैनर रिवाई प्रचार खाने चेष्टा करेगा तब नेशा मुक्त त्रिपुरा
Likarni permission ni boy, likar sabni permission ni boy. Nang soye dukan khole gai. Nang sai tamo nesamukto Tripura. Sushason Tripura. Tatal মিথ্যেবাদী বাপ্পার বিশ্বাসঘাতকের দল মানুষের সাথে প্রতারণা করেছে তারা মানুষের সাথে প্রতারণা করেছে যুবকদের সাথে প্রতারণা করেছে যারা লেখাপড়া করছেন পড়ুয়া কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তাদের সাথে প্রতারণা করেছে বছরে একবার করে অন্তত টেট পরীক্ষা নেওয়ার কথা টেট পরীক্ষা নেওয়া হচ্ছে না এসটিজিটি রিক্রুটমেন্ট নেই টেট পরীক্ষা নেই হাজার হাজার যুবক হতাশায় বুকে কেউ বা বিপদে চলে যাচ্ছেন সুশাসন চলছে রাজ্যের যুবক আপনার কাঞ্চনপুর বান্দারিমা আপনার কাঞ্চনপুর দামদই আপনার জম্মু জেলার বিভিন্ন প্রান্ত থেকে কাজের খুঁজে কেউ বা বেঙ্গালোর কেউ বা বিশাখাপত্তনম কেউ বা চেন্নাই গিয়ে মৃতদেহ হয়ে রাজ্যে ফিরে আসছে কারো কারো পরিবার মৃতদেহ পর্যন্ত বাড়িতে ফিরিয়ে আনতে পারছে না সেখানে বাধ্য হয়ে পরিবার শেষ শবদেহ পর্যন্ত দেখার সুযোগ হয় নাই এই হচ্ছে সুশাসন বিজেপি আইপিএফকে এবং ত্রিপুরা মথার ট্রিপল ইঞ্জিন যুক্ত হয়েছে ট্রিপল ইঞ্জিনের শাসন ডাবল ইঞ্জিন কক সবাই বিপ্লব দেব তিনটা ইঞ্জিনের সুবিধা রাখা বিপ্লব দেব তিনটা ইঞ্জিনের সুবিধা নিয়েছে প্রথম 52 মাসের জন্য মুখ্যমন্ত্রী তারপর রাজ্যের মানুষ তাকে সরিয়ে দিল দ্বিতীয়বার রাজ্যসভার এমপি তৃতীয়বার আমরা দেখেছি লোকসভায় আসন্ন লোকসভায় তিনি প্রার্থী হয়েছেন পশ্চিম আসনে তিনটা সুবিধা তিনি পেয়েছেন আমি আপামর জনগণ আপামর যুব সমাজ সকল অংশের যুব সমাজ পার এবং সমতল সকল অংশের যুব সমাজের কাছে একটা প্রশ্ন করতে চাই আপনি বিএ পাস আপনি এমএ পাস আপনি ইঞ্জিনিয়ারিং পাস আউট আপনি এমবিবিএস পাস আউট এই গত 6 বছরে ডাবল ইঞ্জিনের এই সরকারের আমলে একটা ইঞ্জিনের আপনি সুবিধা পেয়েছেন একটা কর্মসংস্থানের আপনার ব্যবস্থা হয়েছে একটা চাকরির আপনার ব্যবস্থা হয়েছে কিন্তু বিজেপির নেতা ডাবল ট্রিপল সুবিধা নিয়ে তারা বুক করছেন আরামায় সেদিন কাটাচ্ছেন এই হচ্ছে সুশাসন বিজেপি আইপিএফ ত্রিপুরা মথার সুশাসন আন্দোলন বরণ পাই থাকো আনি খাচ্চাম্মা হামজাকমা তাই খুলুমুঙ্গিয়া ফরাই আগামী দিন সিনি লড়াই বর্তমান কেন্দ্রীয় নেতৃত্ব ছাত্র আন্দোলনের নেতৃত্ব সহ আমাদের আহ্বানে রাজ্যের নানা প্রান্ত থেকে যারা এই সমাবেশে সামিল হয়েছেন মিছিলে পা মিলিয়েছেন আমাদের কথা শোনার জন্য এখানে উপস্থিত হয়েছেন সমবেত হয়েছেন সবাইকে অভিনন্দন শুভেচ্ছা লাল সালাম জানাচ্ছি আমাদের নেতৃত্বরা আছেন তারা আপনাদের সামনে গোটা দেশের প্রেক্ষাপটে আজকের অবস্থান এবং আমাদের কিভাবে এগিয়ে চলা নিশ্চিতভাবে সেই আলোচনা আমরা শুনবো এই আলোচনা আমরা আমাদের এলাকায় আমাদের মহকুমায় আমাদের অঞ্চলে আমরা সেই আলোচনা নিয়ে যাব এবং এই সমাবেশ থেকে এটা হচ্ছে মূল যে কি হচ্ছে কি আলোচনা কি প্রেক্ষাপট এই প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে গোটা দেশের সরকারটা যেভাবে গোটা দেশের মানুষকে একটা ভুল পথে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র চক্রান্ত করছেন তার উল্টো দিকে দাঁড়িয়ে একটা সঠিক অবস্থান হিসেবে বামপন্থীরা কোন দৃষ্টিভঙ্গিতে দেখছে এবং এই দৃষ্টিভঙ্গিতে আজকে দাঁড়িয়ে আমাদের কি করণীয় তার একটা দিশা নিশ্চিতভাবে আমরা মনে করে এই সমাবেশের মঞ্চ দেখাবে এবং এই দিশা নিয়ে আমরা ফিরে যাব আগামী দিনের লড়াইটাকে আমরা তীব্র করব কারণ লড়াইটা এখানেই শেষ নয় কমরেড 14ই মার্চ আগরতলা শহরে একটা মিছিল করলাম মিছিল করার পর আমাদের লড়াই প্রাথমিকভাবে কয়েকদিনের জন্য বন্ধ আমরা এই দৃষ্টিভঙ্গিতে এই মিছিলটা করিনি আমাদের উদ্দেশ্য হচ্ছে ডিওয়াইএফআইটিওয়াইএফ গোটা রাজ্যের যুবকদের আমরা এখানে সমবেত করব আমাদের সংগঠনের প্রাক্তন বর্তমান নেতৃত্বরা থাকবেন তারা আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে একটা দিশা দেখাবেন একটা নির্দিষ্ট
বা লক্ষ্য দিয়ে আমাদের এগিয়ে চলার প্রশ্নে আলোচনা করবেন। সেই প্রশ্ন, সেই দিশা নিয়ে আমরা এখান থেকে ফিরে যাব। যে লড়াইটা আমরা এখানে তৈরি করেছি, এই লড়াইটা তৈরি করতে হবে আমাদের অঞ্চল এলাকায়, আমাদের মহকুমা এলাকায়। ফলে লড়াইটা শুধুমাত্র আগরতলার বুকে সীমাবদ্ধ যদি করে ফেলি তাহলে আমরা কিন্তু ভুল করব, আর এই সমাবেশটাও ব্যর্থ হবে। একটা সমাবেশ কত মানুষ সমবেত হলো, একটা সমাবেশে কত মানুষ হাঁটলো, এর থেকে বড় আমরা মনে করি আমরা যারা বামপন্থী যে এই সমাবেশ থেকে ফিরে গিয়ে মাটিতে দাঁড়িয়ে আরো কত বৃহত্তর একটা লড়াই তৈরি করতে পারি। এটাই হচ্ছে একটা মূল সমাবেশের গুরুত্ব। এই সমাবেশটা আমরা তৈরি করতে পারবো, আমরা এটা বিশ্বাস করি। এটা ঠিক ডাবল ইঞ্জিনের দৌলতে, সন্ত্রাসের দৌলতে, গুন্ডা বাহিনীর দৌলতে, লাঠিয়াল বাহিনীর দৌলতে আজকে গোটা রাজ্যের একটা অংশের মানুষ এখনো ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছেন। কিন্তু আমরা মনে করি এটা আমরা কাটিয়ে উঠতে পারবো। আমরা যারা এখানে মিলিত হয়েছি, গোটা দেশের যে বেকারত্বের হার, গোটা দেশের যে প্রধান যেই সমস্যা, একটা হচ্ছে বেকারত্ব আর একটা হচ্ছে মূল্য বৃদ্ধি। এই দুইটা নিয়ে যখন গোটা দেশের মানুষ যখন লড়াইয়ের প্রস্তুতি গ্রহণ করে, তখন আমাদের সামনে জাতের নামে, ধর্মের নামে, মন্দিরের নামে, মসজিদের নামে ওই রুটি রুজির ঐক্যের লড়াইটা যেন দানা বাঁধতে না পারে, রুটি রুজির লড়াইয়ের রাস্তায় যেন মানুষ ঐক্যবদ্ধ লড়াই করতে না পারেন, তার জন্য প্রতিদিন বিভাজন কিভাবে করা যায়, একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষকে কিভাবে লাগিয়ে দেওয়া যায়, রুটির নামে যেন ঐক্যের লড়াই তৈরি করতে না পারেন, সেই ষড়যন্ত্র দিল্লি থেকে হচ্ছে। শুধুমাত্র ত্রিপুরা থেকে না, খোদ রাষ্ট্র শাসকরা আমাদের দেশে, আমাদের ওই কাশ্মীর থেকে কন্যাকুমারী, কোহিমা থেকে গুজরাটের কচ্ছরান, গোটা ভারতবর্ষ ব্যাপী ওই রুটি রুজির লড়াইকে দানা বাঁধতে যেন না দেওয়া হয়, তার জন্য রামের নামে রাষ্ট্রপতি ছুটে যেতে পারেন না। দলিত বলে প্রধানমন্ত্রীকে ফেস করে মন্দির উদ্বোধন হয়, সমুদ্রের তলায় আগে 30 জন ক্যামেরাম্যান, পেছনে প্রধানমন্ত্রী ছুটেন, মানুষকে সেখানে ডুবিয়ে রাখা হয়। আমাদের রাজ্যেও একই সমস্যা। আমরা দেখছি রাজ্যের মুখ্যমন্ত্রী মন্দির ঝাড়ু দিচ্ছেন। আমরা বলছি আপনি এত পরিষ্কার করছেন মন্দির, আপনি তো দায়িত্ব নেওয়ার কথা ছিল যে রাজ্যটাকে বেকার যেন না থাকে তা পরিষ্কার করব, কিন্তু আপনার বাড়িতে কোনো বেকার যেতে পারে না। বেকাররা মিছিল করে মুখ্যমন্ত্রী কোয়ার্টারের দিকে যেতে পারে না, এসটিজিটি মিছিল করে মুখ্যমন্ত্রীর দিকে যেতে পারেন না। মুখ্যমন্ত্রী তাদের ভয় পান, মুখ্যমন্ত্রী কথা শুনতে চান না। 2022 সালের সেপ্টেম্বর মাসে এসটিজিটি পরীক্ষা নেওয়া হয়েছে, বামফ্রন্ট সরকার ছিল, মন্ত্রিসভার যারা ছিলেন, মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্য তারা আছেন। আমরা ছাত্র আন্দোলন করতাম, দেখেছি পরীক্ষা গ্রহণের 3 মাস পর কি এসটিজিটি কি টেট পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে, আর 2022 সালের সেপ্টেম্বর মাসে এসটিজিটি পরীক্ষা হলো, 2023 শেষ, 2024 মার্চ, রেজাল্টটা দিতে পারছেন না। তারা এসটিজিটির মাথায় বসে আছেন। আমরা তো বারবার বলছি এই মেরুদণ্ডটা যদি না থাকে পরীক্ষা নেওয়ার পর রেজাল্টটা দেওয়ার, আর এই যেখানে বোর্ডের মাথায় বসে আছেন কেন? গাড়িটা চড়ার জন্য না, এসি রুমে বসে সেখানে ওই ছেলেদের বিভ্রান্ত করার জন্য ছেড়ে দেন না। আমরা জানি যারা বসে আছেন ছাড়তে পারবেন না, কারণ মেরুদণ্ডটা নেই। 1 বছরের উপর হলো পরীক্ষা নিলেন, রেজাল্টটা দিতে পারছেন না। আর যদি পরীক্ষা নেয়, ট্যাট পরীক্ষা 2022 সালের নভেম্বর মাসে হলো, 2023 শেষ, পরীক্ষা হলো না। বামফ্রন্ট সরকার যখন ছিল কোনো বছরে একবার তো হতোই, কোনো বছর 2 বার ট্যাট পরীক্ষা, 3 মাস পর রেজাল্ট। যারা পাস করতেন তারও 3 মাস পর তাদের বাড়িতে হলুদ খামে বড় অফার যেত, বন্ধ। হাসপাতালে গেলে ডাক্তার নেই, হাসপাতালে গেলে নার্স নেই, এমবিবিএস বেকার, হাজার হাজার নার্স রাজ্য ছেড়ে বহির রাজ্যে চলে যাচ্ছেন কাজের সন্ধানে। এই রাজ্যের চাকরি পাচ্ছেন না, নার্স রুগীরা যাচ্ছেন সরকারি হসপিটালে, সেখানে তাদের নিয়োগ হচ্ছে না, তারা চিকিৎসা পাচ্ছেন না। কেন? হাসপাতালে নার্সদের সংকট।
হাসপাতালে স্বাস্থ্যকর্মীর সংকট, হাসপাতালে চিকিৎসকের সংকট, চিকিৎসা হচ্ছে না, আর বাইরে তারা বেকার হয়ে বসে আছেন। 2018 সালে বিজেপি সরকার তৈরি হওয়ার পর 2019 রেগা কর্মচারী নিয়োগের নামে ইন্টারভিউ ফর্ম ফিল আপ করা হয়েছিল। কোটি কোটি টাকা ফর্ম ফিল আপের নাম করে তারা 300 টাকা 400 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেন। সরকারের কোষাগারে সেই টাকা জমা হয়। 2019 সালের পর 2024 সাল তাদের পরীক্ষা পর্যন্ত নেওয়া হচ্ছে না। ফলে শুধুমাত্র একটা প্রতারণা করে চলছেন। শুধুমাত্র সরকারি চাকরির দরজা না, গ্রাম কিংবা শহর রেগায় মাতব্বররা বসে আছেন। এলাকার মাতব্বর তার উপর কমিশন দিয়ে, তাকে ট্যাক্স দিয়ে, ব্যাংক থেকে সামান্য কিছু যদি রেগার কাজ করেন সেই রেগার সামান্য মজুরি ব্যাংক থেকে পান, বাকিটা গ্রামের মাতব্বররা নিয়ে যাচ্ছেন। ফলে যারা সরকারি চাকরি নেই তারা যেমন রেগা 12 কাজ পাচ্ছেন না, শিক্ষিত বেকাররা সেখানে কাজের সন্ধানে অন্য এগোচ্ছেন। আর যখন দেখছেন কিছু নেই, কেউ কেউ ছুটে যাচ্ছেন বহির রাজ্যে। গোটা ভারতবর্ষে বেকারত্বের আকার, সেখান থেকে আমরা দেখছি প্রতি মাসেই রাজ্যের বেকার কাজের খুঁজে গিয়ে লাশ হয়ে বাড়িতে ফিরেন। যখন ওই কাজের সন্ধানে যুবকটা যান, তখন তার যখন লাশ হয়ে ফিরেন, মা বাবার হাতে তার সবচেয়ে প্রিয় সন্তানের মৃতদেহটা বাড়িতে নিয়ে আসার জন্য সেই টাকা পর্যন্ত নেই। এই টাকা দেওয়ার জন্য মন্ত্রিসভার কাছে যাচ্ছেন, সরকারের কাছে যাচ্ছেন, তারাও সাহায্য করছেন না। এটাই হচ্ছে আমাদের রাজ্য, এ হচ্ছে আমাদের রাজ্য। শুধুমাত্রই আমরা বলছিলাম শিক্ষক নিয়োগ, নার্স নিয়োগ, তাতে বেকার সমস্যার সমাধান। স্কুলে শিক্ষক গেলে শুধুমাত্র বেকার সমস্যা, আমরা বলছি না। যারা মনে করেন ওই চাকরি চাকরি চাকরি, এখান থেকে আমরা মাইক দেইনি, স্কুলটাতে একটা পরীক্ষা চলছে। তুলসীবতী স্কুল, এই আশেপাশে বড় বড় স্কুল, গোটা রাজ্যের প্রতিটা স্কুলে শিক্ষকের সংকট। মর্নিং থেকে হায়ার সেকেন্ডারি প্রতিটা ক্লাসে শিক্ষকের সংকট। সরকার নিয়োগ করছেন না কেন? কারণ রাজ্যের সরকার চান না এই রাজ্যের মেধার ভালো বিকাশ ঘটুক। মেধাকে ধ্বংস করে দেওয়ার জন্য রাজ্যের সরকার পরিকল্পিতভাবে শিক্ষক নিয়োগ বন্ধ করে দিয়েছেন। যাদের মা বাবা মনে করেন তারা ভালো স্কুলে পাঠাচ্ছেন, সরকারি স্কুলে, তারা মনে করছেন যে একটা ভালো স্কুলে ভর্তি করাচ্ছে না। বিজেপির নেতার ঘরের ছেলেও পড়ছেন, খোঁজ করে দেখবেন। আপনি বিজেপিটা করছেন, আপনার ছেলে যেন ভালো ছাত্র হতে না পারে, আপনার সরকার আপনার ওই ছেলের মেধাকে দেওয়ার জন্য স্কুলে শিক্ষক নিয়োগ করছেন না। এই পরিস্থিতি তৈরি করে দিয়ে আমরা দেখছি এই রাজ্যের নতুন প্রজন্মকে ধ্বংসে শুধুমাত্র বেকারত্ব না, আস্তে আস্তে কিভাবে অন্ধকারে ঠেলে দিয়ে তাদেরকে আমাদের একটা অন্ধকার রাস্তায় নিয়ে গিয়ে নেশাগ্রস্ত করে এই দুনিয়াটা তাদের ভুলিয়ে দেওয়া যায়, তার চেষ্টা হচ্ছে। আগে আমাদের রাজ্যে নতুন নতুন প্রাইভেট ছোট ছোট স্কুল তৈরি হতো, নার্সারি স্কুল তৈরি হতো, গানের স্কুল, আর্টের স্কুল তৈরি হতো। এখন আমরা দেখছি নেশা মুক্তি কেন্দ্র খুলছেন। আর কারা ধরা পড়ছেন নেশা কারবারে? টিভি খুললে কারোর ছবি বর্তমান মুখ্যমন্ত্রীর সঙ্গে, কারোর ছবি প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে। শুধুমাত্র নেশা কারবার। পশ্চিমবঙ্গে যখন 10 কোটি মানুষ এনআইএ মানব প্রচার চক্রে গ্রেপ্তার করেন 4 জন, আর এনআইএ এই রাজ্য থেকে ছোট্ট ত্রিপুরা থেকে গ্রেপ্তার করেন 21 জন। কারা তারা? মানব প্রচার, আন্তর্জাতিক মানব পাচারকারী কারা তারা? কাদের ছবি প্রকাশ হচ্ছে? কাদের সঙ্গে যারা গ্রেপ্তার হচ্ছেন ছবি ছিল? এখন নেশা কারবারি না, আন্তর্জাতিক মানব পাচারকারী জন্ম দিচ্ছে শাসক। ফলে রাজ্যটাকে বাঁচানোর জন্য, বেকারের ভবিষ্যতের প্রশ্নে, শিক্ষার যে অধিকার তার লড়াইয়ের জন্য আমাদের লড়াইকে আরো বৃহত্তর করতে হবে। এই বৃহত্তর লড়াই করার জন্য এখান থেকে প্রস্তুতি নিয়ে আপনারা যাবেন। এই কথা বলে সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা, সালাম জানিয়ে আমার কথা বলা শেষ করছে। ইনকলাব জিন্দাবাদ।
ছাত্র যুব এক হয়েছেন। এত বড় অংশে জমায়েত হয়ে আমাদের প্রতিবাদ আন্দোলনকে সংগঠিত করছি না। আমরা ঠিক যে সময় দাঁড়িয়ে আজকে এই ত্রিপুরার আগরতলায় এই সমাবেশ করছি, তখন আমাদের দেশের যারা অন্নদাতা তারা ওই দিল্লির আপনাদের সহযোগিতা নিয়ে এই যে আসন্ন লোকসভা নির্বাচন, এই নির্বাচনে এই বিজেপিকে পরাজিত করবার জন্য আমাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগের অঙ্গীকার হচ্ছে আমরা গ্রহণ করেছি। আমরা বাম প্রগতিশীল যুব সংগঠন, আমরা সকল বেকারের কাজ নিয়ে দাবি নিয়ে হচ্ছে লড়াই আন্দোলনকে সংগঠিত করে আমরা শুধু আপনাদের সামনে বলতে চাই, আমরা দেশের প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, আমরা এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই। ওই 2014 করতেন আর বলতেন একবার কেন্দ্রে বিজেপি সরকার আসলে বছরে 2 কোটি বেকারের কাজের ব্যবস্থা করবেন। একই রকম ভাবে 2018 সালের আগে এই ব্যবস্থা এই ত্রিপুরার বিজেপি সরকার করতে পারলো। একজনে কেউ বলতে পারবেন, হ্যাঁ হতে পারেন আপনি বিজেপি করেন, হতে পারেন আপনি অন্য কোন রাজনৈতিক দলের সদস্য, আমাদের কোনো আপত্তি নেই। কেউ একজন এখানে দাঁড়িয়ে বলতে পারবেন যারা আমাদের কথা শুনছেন যে আপনি একটা মিস কল দিয়েছেন কোন নাম্বারে আর আপনার চাকরি হয়েছে? আমরা হলফ করে বলতে পারি শুধু ত্রিপুরায় কেন, সারা ভারতবর্ষের কেউ বলতে পারবে না যে একটা মিস কল দিয়ে বিজেপি হচ্ছে আপনার চাকরির ব্যবস্থা করেছে বা কাজের ব্যবস্থা করেছে। একবার ভাবুন কত বড় মিথ্যে প্রতিশ্রুতি ছিল। শুধুমাত্র বেকার যুবদের ভোটটা নিতে হবে, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে দাও, ভোট নিয়ে নেওয়া হয়ে গিয়েছে, বিজেপি জিতে গিয়েছে, সমস্ত প্রতিশ্রুতি হচ্ছে ওরা আস্থা করে ছুঁড়ে ফেলে দিয়েছে। এবার নিজেদের যা রাজনীতি সেটা ওরা দেশ জুড়ে এবং ত্রিপুরাতে প্রয়োগ করছে। আপনারা নিশ্চয়ই জানেন, আপনাদের কাছেও নিশ্চয়ই খবর পৌঁছে গিয়েছে, ওই কেন্দ্রের সরকার যার বিজেপি হচ্ছে সরকারে রয়েছে, সেই কেন্দ্রের সরকারের দপ্তরগুলোতে এই মুহূর্তে প্রায় 30 লক্ষেরও বেশি শূন্য পদ রয়েছে। এই কথা আমরা ডিওয়াইএফআই বলছি না, এই কথা আমরা টিওয়াইএফ বলছি না, এটা কোনো হচ্ছে টিএসইউ বলছে না, টিওয়াইএফ বলছে না, এটা কোনো বাম রাজনৈতিক দল বলছে না। কেন্দ্রের সরকারের দপ্তরে পরিসংখ্যান বলছে এই মুহূর্তে ভারতবর্ষের কেন্দ্রের সরকারি দপ্তরগুলোতে 30 লক্ষেরও বেশি হচ্ছে শূন্য পদ রয়েছে। যারা বলেছিল বছরে 2 কোটি বেকারের কাজের ব্যবস্থা করবেন, তারা আজকে 30 লক্ষ শূন্য পদ রেখে দিয়েছেন। এই শূন্য পদগুলোতে কোনো নিয়োগের প্রক্রিয়া নেই। এই শূন্য পদগুলোতে বর্তমানে কেন্দ্রের বিজেপি সরকার অবলুপ্ত ঘোষণা করছে। তার মানে এই সমস্ত শূন্য পদে আগামী দিনে আর কোনো নিয়োগ হবে না। এই কিছুদিন আগে আপনারা দেখেছেন কেন্দ্রের সরকারের বাজেট হয়েছে, বাজেটে আপনারা কি দেখলেন? বাজেটে আপনারা দেখলেন যে কেন্দ্রের সরকার এই কর্মসংস্থান নিয়ে একটা কোনো হচ্ছে কথা বলল না। আপনারা দেখলেন যখন বামপন্থীরা দেশের অভ্যন্তরে 61 জন সাংসদ নিয়ে ইউপিএ সরকারকে সমর্থন করেছিল, তখন বামপন্থীদের চাপে গ্রামের যুবদেরকে কাজের গ্যারান্টি দেওয়ার জন্য 100 দিনের কাজ চালু করতে বাধ্য হয়েছিল ওই ইউপিএ এক সরকার। বামপন্থীদের প্রচেষ্টায় সেই 100 দিনের কাজ চালু হয়েছিল মনরেগা নামে, আজকে সারা দেশে যা হচ্ছে পরিচিত। কেন্দ্রের বিজেপি সরকার প্রত্যেক বাজেটে এই মনরেগা 100 দিনের কাজে হচ্ছে বরাদ্দ কমিয়ে দিচ্ছে। বরাদ্দ কমিয়ে দেওয়া মানে কাজের দিনের সংখ্যা কমে যাওয়া। কাজের দিনের সংখ্যা কমে যাওয়া মানে আপনার হচ্ছে বেকারের সংখ্যা বেড়ে যাওয়া, কাজ না পাওয়ার সংখ্যা বেড়ে যাওয়া। আপনারা প্রশ্ন করবেন না বিজেপিকে, এত প্রতিশ্রুতি দিয়ে বাস্তবে হচ্ছে আপনারা এটা করছেন। এই মনরেগা তো ছিল 100 দিনের কাজ, তো ছিল গ্রামীণ ভারতে হচ্ছে কর্মসংস্থানকে তৈরি করবার জন্য। সেই প্রকল্পকে আজকে একদম শেষ করে দেওয়া চক্রান্ত করছে কেন্দ্রের বিজেপি সরকার, আর এর বিরুদ্ধে হচ্ছে আমরা লড়াই করছি। আপনারা অনেকে শোনেন, এই ত্রিপুরার বুকেও মানুষ বারবার শুনেছেন, এখনো শোনেন, ভারতবর্ষের মানুষ শোনেন, যখন নির্বাচন আসে, লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন, তখন আপনারা শোনেন ডবল ইঞ্জিন সরকারের কথা। কেন্দ্রের বিজেপি সরকার কি বলে, ত্রিপুরার বিজেপি নেতা মন্ত্রীরা কি বলে, দেশের বিজেপি নেতারা কি বলে, বলে একবার যদি হচ্ছে ডবল ইঞ্জিনের সরকার তৈরি হয়, কেন্দ্রে বিজেপির সরকার আর রাজ্যে বিজেপি সরকার, তাহলে নাকি উন্নয়ন নাকি একদম ওই অশ্বমেধ ঘোড়ার মতো নাকি একদম লাগান হিমবারে নাকি দৌড়বে। তো আমরা বলছি
দেশের পরিসংখ্যান কি বলছে আমরা দেখেছি। এই সময় দাঁড়িয়ে ত্রিপুরাতে তো ডবল ইঞ্জিনের সরকার, তাহলে এখানে বেকারত্বের হার ভারতবর্ষের যে কটা রাজ্য হচ্ছে সব থেকে বেশি, তার মধ্যে ত্রিপুরার নাম কেন? আমাদের ভারতবর্ষে যে রাজ্যে সব থেকে বেশি বেকারত্বের হার, সেই রাজ্যটার নাম হচ্ছে হরিয়ানা, সেখানে হচ্ছে বিজেপির সরকার। ওই কিছুদিন আগে আপনারাও দেখেছিলেন যে আপনাদের রাজ্যে ওই মুখ্যমন্ত্রীকে বদল করা হয়েছিল ড্যামেজ কন্ট্রোল করবার জন্য, ভেবেছিল মানুষকে একটু বিভ্রান্ত করা যাবে। এবারও দেখলাম হরিয়ানার যুবরা হচ্ছে ক্ষোভে ফুঁসছে, সেখানকার মুখ্যমন্ত্রীকে 2-3 দিন আগে পরিবর্তন করা হয়েছে। আমরা বলছি আপনারা যত পরিবর্তন করুন মুখ্যমন্ত্রী, কিন্তু আপনারা যেখানে যেখানে রাজ্যে ক্ষমতায় রয়েছে দেশে বেকারত্বের হার সব থেকে বেশি। এই মুহূর্তে যেসব রাজ্য থেকে রাজ্যের ছেলে মেয়েরা কাজের জন্য অন্য রাজ্যদেরকে হচ্ছে সাম্প্রদায়িকতার 20 বর্ষ সারা ত্রিপুরা রাজ্য জুড়ে সারা দেশ জুড়ে ছড়িয়ে দেওয়ার জন্য এই বিজেপি সরকার ব্যবহার করছে। এর বিরুদ্ধে হচ্ছে আমাদের ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর লড়াই। আপনারা দেখোটা যেটাকে হচ্ছে আমরা বহন করে নিয়ে যাচ্ছিলাম, সেটাকে আজকে বিজেপি সারা দেশ জুড়ে ভেঙে ফেলছে। এই উত্তর পূর্বের ভারতে হচ্ছে তারা প্রতিনিয়ত হচ্ছে তারা ভেঙে ফেলছে। কি করছে আপনারা দেখলেন না? মণিপুরের উদাহরণ আমাদের সামনে আছে না? কেউ বলতে পারবেন মণিপুরে কখন ওই কুকি আর মেইতি সম্প্রদায়ের মানুষরা একে অপরের বিরুদ্ধে কখনো অস্ত্র ধরে এইভাবে রাস্তায় নেমেছিল না? ইতিহাসের পাতা হচ্ছে আপনারা বারবার করে তন্ন করে খুঁজে নিলেও একটা সম্প্রদায়ের মানুষ আরেকটা সম্প্রদায়ের প্রতি এত হিংসতা নিয়ে ঝাঁপিয়ে পড়ছে আপনারা হচ্ছে খুঁজে পাবেন না। কেন হলো? কারণ আজকে বিজেপি হচ্ছে বারবারন্ত হয়েছে। আজকে নর্থ ইস্ট ইন্ডিয়াতেও বিজেপি শক্তিশালী হচ্ছে, দেশে কেন্দ্রের বিজেপি সরকার হচ্ছে। এখানকার মানুষের মধ্যে বিভাজন তৈরি করে দাও, তার জন্য হচ্ছে আজকে ওই কুকি আর মেইতেদের মধ্যে হচ্ছে সম্প্রদায়ের মধ্যে লড়াই লাগিয়েছে বিজেপি। আজকে ত্রিপুরাতে আপনারা দেখছেন না, মানুষের ভাবাবেগ নিয়ে হচ্ছে খেলবার চেষ্টা করছে, তারা উস্কানি দিচ্ছে বিচ্ছিন্নতাবাদকে। কিন্তু বিচ্ছিন্নতাবাদ হচ্ছে কখনো আমাদের দেশের শক্তি হতে পারে না। বিচ্ছিন্নতাবাদ হচ্ছে আমাদের দেশে আজকে বিজেপি তাদের রাজনৈতিক গণকৌশল হিসেবে ব্যবহার করছে, তাদের রাজনীতি স্বার্থকে চরিতার্থ করবার জন্য তারা হচ্ছে ব্যবহার করছে। আমি আমার কথা আর বেশি বাড়াবো না। দুজন আমাদের সর্বোচ্চ নেতৃত্ব তারা আপনাদের সামনে বলবেন। আমি শুধু আপনাদেরকে একটা কথা বলবো, এখানে অনেক মা বোনেদেরকেও আমি দেখতে পাচ্ছি। আমি শুধু আপনাদেরকে বলবো, আপনারা একটু ভাবুন যে এই বিজেপি সরকার যে মনোবাদ হচ্ছে মহিলাদের ক্ষমতায়নের কথা বলে না। আর মণিপুরে ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে আছে, দুজন আমাদের ভদ্র মহিলাকে কিভাবে অত্যাচার করা হয়েছে। আমি শুধু আপনাদেরকে বলবো এই বিজেপি কত বড় নির্লজ্জ, এই মণিপুরের ঘটনা আমাদেরকে দেখিয়ে দেয়। এই মণিপুরের ঘটনা নিয়ে যখন সংসদের অভ্যন্তরে বিরোধী দলগুলো অনাস্থা প্রস্তাব এনেছে, আলাপ আলোচনা চলছে, তখন আমাদের দেশের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন এই সংসদের অভ্যন্তরে দাঁড়িয়ে যে ওই ভিডিও কেন সমাজ মাধ্যমে সাংবাদিকদের হাতে তুলে দেওয়া হলো, ওই ভিডিও কেন হচ্ছে পুলিশের হাতে দেওয়া হলো না। আর পরবর্তী ক্ষেত্রে যে দুজন মহিলার ওপর অত্যাচার হয়েছিল তার মধ্যে একজনের স্বামী হচ্ছে সেনাবাহিনীতে কর্মরত, তারা বলেছে সাংবাদিকদের সামনে আমাদের ওপর যখন অত্যাচার করা হচ্ছিল পুলিশ সামনে ছিল, আমরা পুলিশের পা ধরে কাকুতে মিনতি করেছি, পুলিশ আমাদেরকে বাঁচায়নি। একবার ভাবুন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি জানেন না যে পুলিশের কি ভূমিকা ছিল? তিনি সংসদের অভ্যন্তরে মিথ্যে কথা বলছেন। আর দেশের যিনি প্রধানমন্ত্রী তার তো হচ্ছে সংসদে এসে ওই আলোচনা শোনার কোনো প্রয়োজনই তিনি বোধ করলেন না। তিনি আসলেন যখন আলোচনা শেষ হবে সংসদের অভ্যন্তরে, শেষ কয়েক ঘন্টার জন্য তিনি আসলেন। সেদিন সংসদের অভ্যন্তরে নরেন্দ্র মোদী 2 ঘন্টা 13 মিনিটের একটা বক্তৃতা করলেন, তার মধ্যে প্রথম 1 ঘন্টা 13 মিনিটে একবারের জন্য তিনি মণিপুরের নাম আনেননি। পরবর্তী 1 ঘন্টাতে তিনি মাত্র 5 মিনিটের জন্য মণিপুর আর 5 মিনিটের জন্য এই নর্থ ইস্ট ইন্ডিয়ার হচ্ছে কথা বলেছেন। এটাই হচ্ছে বিজেপির রূপকে উন্মোচিত করে দেয় আমাদের সামনে। তাই আমি আপনাদেরকে বলবো, আমরা যে লড়াই লড়ছি বিজেপির বিরুদ্ধে, এই লড়াইতে হচ্ছে আপনাদেরকে আমরা সামিল হতে বলবো। আমরা বলবো যে আমাদের কথায় সামিল হতে হবেন না, আপনারা নিজের অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝুন। এবং আমরা বিশ্বাস করি, আমরা আপনাদের উপরে ভরসা করি, আপনাদের যুক্তিবোধ, আপনাদের তর্কবোধ, আপনাদের চেতনাকে হচ্ছে আমরা ভরসা করি। বামপন্থীরা, আমরা বামপন্থীরা মানুষের সাথে থেকে হচ্ছে কাজ করবার চেষ্টা করি।
আমি শুধু আপনাদেরকে বলবো, আপনাদেরও নিশ্চয়ই অনেক অভিজ্ঞতা হয়েছে যে বিজেপি ত্রিপুরাতে আর দেশে কি করতে চাইছে। এই লোকসভা নির্বাচনে আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ আমরা বলছি এই বিজেপি সরকারকে পরাজিত করতে হবে, কারণ এই সরকারকে পরাজিত করতে না পারলে বেকার যুবকের কাজ হবে না, এই সরকারকে পরাজিত করতে না পারলে শিক্ষার অধিকার থাকবে না, শিক্ষার অধিকার চলে যাবে শুধুমাত্র বড় লোকদের হাতে, এই সরকারকে পরিবর্তন করতে না পারলে কৃষক তার ফসলের দাম পাবে না, শ্রমিক তার ন্যায্য মজুরি পাবে না, মহিলারা তার সম্মান পাবে না। তাই এই বিজেপিকে পরাজিত করতেই হবে। আপনারা আমাদের সাথে থাকবেন, এই লড়াইকে তীব্র করবেন। আমি আরেকবার আপনাদের সবাইকে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ডিওয়াইএফ এর পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই টিওয়াইএফ জিন্দাবাদ। বিজেপি সরকারের নীতির কারণে তাদের কাজের অধিকার হারাচ্ছে, শিক্ষার অধিকার হারাচ্ছে, জীবনের অধিকার হারাচ্ছে। তাদের কণ্ঠস্বর, তাদের বিবেক। আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছে, অভিনন্দন জানাচ্ছে। এই দেশের লাখো লাখো যুবকের তাদের যে আকাঙ্ক্ষা, আমাদের সংবিধানকে রক্ষা করতে হবে, সবার হাতে কাজ দিতে হবে, আমাদের দেশের তথা এই রাজ্যের যুব সম্প্রদায়কে যে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে তা থেকে রক্ষা করতে হবে। সেই দাবিতে আজকে আপনারা রাজপথে নেমেছেন। তো বন্ধুরা, আজকে দেশের যুব সমাজের সামনে, এবং শুধু যুব সমাজ নয়, এদেশের কোটি কোটি যারা এই গুরুতর অমাবস্যা নামিয়ে নিয়ে এসেছে, তারা কারা? একটা হলো আমাদের দেশের এই মোদী সরকার নামক ভারতীয় জনতা পার্টির সরকার, এক বিষবৃক্ষ। এ রাজ্যের মধ্যে এখানে বিজেপি, আইপিএফটি এবং এখন ত্রিপুরা মথার সরকার তার আগাছা। এই বিষবৃক্ষকে আমাদের দেশ থেকে হটাতে হবে এবং ত্রিপুরা থেকেও এই আগাছাকে উপড়ে ফেলতে হবে। এই বিষবৃক্ষ এবং আগাছাকে যদি উপড়ে না ফেলা যায়, আর এক দুদিন বাদে বা যে কোনো সময়েতে ভারতের নির্বাচন কমিশন অষ্টাদশ ভারতের লোকসভা তার সাধারণ নির্বাচন ঘোষণা করবে। এদেশের মানুষ মুখিয়ে আছে এই নির্বাচনে তাদের সেই দায়িত্ব পালন করার জন্য। গত 10 বছর ধরে এই দেশকে যারা কর্পোরেটদের হাতে তুলে দিয়েছে, এদেশের মানুষের অধিকার, কৃষকদের এদের আত্মাহুতি দিয়েও তাদের অধিকার ফিরে পাচ্ছে না। প্রধানমন্ত্রী তো বলেছিল 100 দিনের মধ্যে কালো টাকা ফেরত নিয়ে এসে সমস্ত ভারতীয় পরিবারের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা জমা হবে। কোথায় সে গ্যারান্টি? একটিও গ্যারান্টি কি গত 10 বছর পূরণ হয়েছে বা চেষ্টা হয়েছে? হয়নি। কিন্তু কি হয়েছে? আমাদের দেশের সমস্ত সম্পদ, কি প্রাকৃতিক সম্পদ, কি গত 75 বছর ধরে এদেশের শ্রমিক, কৃষক, মেহনতি জনতা তিলে তিলে লড়াই করে, রক্ত ঘাম করে যে সম্পদ তৈরি করেছেন, রেল, জাতীয় সড়ক, ব্যাংক, এলআইসি, সেই এয়ার ইন্ডিয়া থেকে শুরু করে সমস্ত রাষ্ট্রায়ত্ত সম্পত্তি আজকে মাত্র কয়েকটি পরিবার হাতে কুক্ষিগত। কাজেই এদেশের মানুষ, যুব সমাজ তার বিরুদ্ধে যাতে আঙ্গুল তুলতে না পারে, প্রতিবাদে মুখরিত না হতে পারে, তাই যুব সমাজকে নেশার গহ্বরে ঠেলে দাও। যুব সমাজকে হিন্দু, মুসলমান সম্প্রদায়
নানা বিভাজনে খণ্ডিত করে সেখানে তাদেরকে দুর্বল করো, আজকে সেই চেহারা চলছে এবং তা অব্যাহত। আগামী নির্বাচন কাজে আমাদের কাছে যুবকদের এই দাবি, আপনাদের এই আকাঙ্ক্ষা, এটা পূরণের রাস্তা এই বিষয় বিক্ষোভকে উপড়াতে হবে। কিন্তু কাজটা কঠিন, কিন্তু অসম্ভব নয়। সারা দেশের মধ্যে তার প্রস্তুতি চলছে। তারা এই নির্বাচনটাকে প্রহসনীতে পরিণত করার জন্য চেষ্টা চালাবে, কেননা তাদের হাতে হাজার হাজার কোটি কালো টাকা। ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যে সারা পৃথিবীর না হলেও এই দেশের সবচেয়ে বৃহত্তম দুর্নীতিবাজ পার্টি হিসাবে পরিণত হয়েছে। এটা আমার কথা নয়, ভারতবর্ষের কোনো নাগরিকের কথা নয়, ভারতবর্ষের সর্বোচ্চ আদালত এই ভারতীয় জনতা পার্টিকে তারা যেভাবে অসাংবিধানিক ভাবে একটা কালো আইন তৈরি করে টাকা তুলেছে আজকে প্রমাণিত, এবং সেই প্রমাণ বিলোপেও সর্বশেষ হতে চেষ্টা করে গেছে, তারা পারেনি। বন্ধুরা, তাদের সরকার ত্রিপুরাজ্যে চলছে। এখানে যুব বন্ধুরা বলেছেন, এখানেও 1 বছর চলে গেল, ত্রিপুরা মাথার সাথে জুচ্চুরি খেলে সংখ্যালঘিষ্ঠ ভোট পেয়ে আবার সরকারে বসে আরো 1টা বছর অতিক্রান্ত করেছে। আমাদের ত্রিপুরাজ্যে কর্মসংস্থানের চেহারা কি? এই সেদিন 1 মার্চ বিধানসভাতে কোন বাজেট অধিবেশনে বাজেটের প্রস্তাবে সেখানে সরকারি দপ্তরগুলোতে কর্মরত কর্মচারী নিয়মিত বা অনিয়মিতদের তালিকা প্রকাশ করতে হয়, সংখ্যা বলতে হয়। কি সংখ্যা বলেছে? 2018 ইংরাজির মার্চে যখন বামপন্থী ফ্রন্ট সরকার বিদায় নেয়, তখনও এই ত্রিপুরাজ্যের যে সরকারি তহবিল থেকে নিয়মিত বা অনিয়মিত প্রায় 1,60,000 কর্মচারী বেতন নিত। 6 বছর শেষে এটা নেমে এসেছে 1,30,000-এর নিচে। তাহলে তাদের সে 50,000 চাকরে আরো 6.5 লাখ পরবর্তী 4 বছরে কোথায় গেল? ছিটে ফোটো বিভিন্ন বাধ্যবাধকতায় কিছু রিক্রুটমেন্ট করতে হয়, কিছু লোক নিয়োগ করতে হয়, টেটের মাধ্যমে বা জেআরবিটির নামে। তারপরেও এখন সেই চাকরির সংখ্যাগত। কিন্তু কি শুনানো হয়েছিল? ত্রিপুরাজ্যের মধ্যে শুধু যারা বিশ্ববিদ্যালয় কলেজ থেকে পাশ করে বেরিয়ে আসা যুবক যুবতীরা না, ITI নার্সিং পাশ করা যুবক যুবতীরা না, এই ত্রিপুরাজ্যের মধ্যে কোনো বেকার থাকবে না। সবাইকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কিন্তু সেই ব্যবস্থা আজকে কোথায়? সেই ব্যবস্থা ওরা করবে না, কিন্তু ত্রিপুরাজ্যকে লুট করার জন্য সেখানে আরো নানাবিধভাবে যুব মানুষের তাদের যে মানে কোমলমতি যে তার মন, এটাকে নষ্ট করার জন্য, এদেরকে আত্মবিশ্বাসহীনতায় ঠেলে দেওয়ার জন্য নানা কায়দা করে সেখানে বিলাতি মদের দোকান খুলছে, গাঁজা এবং সমস্ত নেশা দ্রব্য ছড়িয়ে দিয়েছে। ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রকের তার রিপোর্টে জল করে উল্লেখিত হয়েছে, নেশার সামগ্রী, অস্বাভাবিক মৃত্যু, আত্মহত্যা, পাচার সমস্ত ক্ষেত্রেতে এই ত্রিপুরাজ্য, ছোট্ট ত্রিপুরাজ্য ভারতবর্ষ তার মধ্যে 1 নম্বরে। এবং সেখানে শুধু তা নয়,
গত 6 বছরে এখানে বামপন্থী ফ্রন্ট সরকারকে হটানোর জন্য এবং আবার সরকারের টিকে থাকার জন্য আমরা ত্রিপুরাজ্যে দেখেছি পাহাড়ে যুবকদের ত্রিপুরা ল্যান্ডের নামে তাদেরকে বিভ্রান্ত করা হয়েছে, তার পরবর্তী সময়তে গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের নামে বারে বারে আগরতলা এবং দিল্লিতে নাটক করা হয়েছে। কখনো প্রধানমন্ত্রী, কখনো স্বরাষ্ট্রমন্ত্রী আর এখানকার কুশীলবদের ছবি প্রচার করে এই ত্রিপুরা ল্যান্ড গ্রেটার ত্রিপুরা ল্যান্ড হয়ে যাচ্ছে, কনস্টিটিউশন সলিউশন হয়ে যাচ্ছে। এবং যদি ত্রিপুরা ল্যান্ড না হয়, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড না হয়, নো কম্প্রোমাইজ, কোনো চুক্তি নয়, কোনো আলোচনা নয়। আজকে দিনের আলোর মতো পরিষ্কার, আজকে ত্রিপুরা ল্যান্ডও নেই, গ্রেটার ত্রিপুরা ল্যান্ডও নেই। আর সেই ভিশন ডকুমেন্টের নামে যে সমস্ত প্রতিশ্রুতি জারি করা হয়েছে তার বিন্দু বিসর্গ কার্যকরী করার জন্য কোনো প্রচেষ্টা নেই। কিন্তু কি হয়েছে, সাম্প্রতিককালে বিধানসভার বাজেট অধিবেশনে কিছু তথ্য উঠে এসেছে, সোশ্যাল মিডিয়া পত্র পত্রিকাতে তার প্রতিফলন ঘটেছে। এই ত্রিপুরাজ্যের মধ্যে গ্রুপ সি, গ্রুপ ডি, কেরানি, এগ্রি অ্যাসিস্ট্যান্ট, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ভারতের স্বাধীনতার পর এই ত্রিপুরাজ্য সেই টেরিটোরিয়াল কাউন্সিল থেকে শুরু করে 2018 আগে, হ্যাঁ, যে সমস্ত ক্ষেত্রে ত্রিপুরাজ্যের মধ্যে সেরকম উচ্চশিক্ষিত যে প্রার্থী পাওয়া যায় না, এক সময়তে ডাক্তার পাওয়া যেত না, বিচারক পাওয়া যেত না, প্রফেসর পাওয়া যেত না, এগুলো নেওয়া হতো। কিন্তু কখনোই গ্রুপ সি, গ্রুপ ডি চাকরি ত্রিপুরাজ্যের বাইরে কোনো যুবক যুবতীর কাছে যায়নি। এই নয় যে বাইরের যুবক যুবতীরা এই ত্রিপুরাজ্যে কেউ আসবে না, কাজ করবে না, কিন্তু সরকারি দপ্তরে এটা যেহেতু সীমিত, কিন্তু দেখা গেল শুধু একটা দপ্তর, কৃষি দপ্তর, সেখানে ডজন ডজন চাকরি পশ্চিম বাংলার কোনো একটা জেলা, 2টা জেলাতে ছিটে ফোটা, বিহার এবং আসামে। এই ত্রিপুরাজ্যে লক্ষ লক্ষ যুবক যুবতী যারা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নাম লিখিয়ে বারে বারে ইন্টারভিউ দিয়ে সরকারকে হাজার হাজার টাকা ফি দিয়ে, যা আগে ছিল না, তাদের পরীক্ষার ফল বের হয় না, রিক্রুটমেন্ট হয় না। অনেক চাপে যখন বেরোলো তখন বাইরের রাজ্যের যুবক যুবতীরা পাচ্ছে। বন্ধুরা, এটা শুধু সেই জিআরবিটিতে কোনো একটা দপ্তরে নয়, গত 6 বছর ধরে এই ত্রিপুরাজ্যের মধ্যে যাবতীয় ঠিকাদারি কাজ, সাপ্লাইয়ের কাজ সব চলে যাচ্ছে গুজরাটে, মহারাষ্ট্রে, উত্তরপ্রদেশে। এই ত্রিপুরাজ্যে কি কোনো ঠিকাদার নেই, সাপ্লায়ার নেই, এরকম সাধারণ কাজ করার লোক নেই? এগুলো চলে যাচ্ছে। বামপন্থী ফ্রন্ট সরকার বহু চেষ্টা করে আমাদের ত্রিপুরাজ্যের যে বনায়নকে আরো শক্তিশালী করার জন্য, তার মাধ্যমে আমাদের জীবিকাকে আরো সমৃদ্ধ করার জন্য জাইকা প্রজেক্ট এবং ইন্দো জার্মান প্রজেক্ট করে কয়েক হাজার কোটি টাকা বামপন্থী ফ্রন্ট সরকার থাকার সময়তে সফলভাবে রূপায়ণ করার পর নতুনভাবে আবার দ্বিতীয় কিস্তির প্রজেক্ট এসছে কয়েক হাজার কোটি টাকা। এতে কয়েক হাজার যুবক যুবতীর নিয়োগের স্থায়ীভাবে না হলেও অন্তত 10-12 বছরের জন্য সে সুবিধা আছে। সেখানেও গিয়ে দেখুন, জাইকা প্রজেক্ট, ইন্দো জার্মান প্রজেক্ট, এরকম প্রায় সমস্ত স্কিমের চাকরিতে বাইরের ছেলে মেয়েদেরকে কম পয়সায়
এখানে কাজ করিয়ে একদিক থেকে ত্রিপুরাজ্যের যুবক যুবতীদেরকে বঞ্চিত করা, আরেক দিক থেকে মুষ্টিমেয় মাফিয়া, মুষ্টিমেয় যারা আড়তদার, একেবারে উপর তলা থেকে নিচু তলা অব্দি আজকে একটা সিন্ডিকেট রাজ। এটা শুধু মহাকরণ না, মহাকরণ থেকে পঞ্চায়েত, মহাকরণ থেকে ভিলেজ কমিটি, এটা এডিসি হোক নন এডিসি, সর্বত্র কি বিজেপি, কি ত্রিপুরা মথা, কি আইপিএফটি এই ক্ষেত্রেতে একাকার, কোনো পার্থক্য সেখানে নেই। এবং এই সংস্কৃতি, এই কালচার এখানে সীমাবদ্ধ না। ত্রিপুরাজ্যের যুবক যুবতীর চাকরি অন্য রাজ্যে চলে যাচ্ছে, এটা এখন সেখানে থেমে নেই। এখন লোকসভার প্রার্থীও অন্য রাজ্যে চলে যাচ্ছে। ত্রিপুরাজ্যে 40 লক্ষ যে ত্রিপুরাজ্যের নাগরিকদের মধ্যে লোকসভা প্রার্থী করার জন্য বিজেপি মথা আইপিএফটির চোখে সেখানে উপযুক্ত লোক তারা খুঁজে পায় না। এ হলো বিজেপি। এইভাবেই আমাদের দেশের সবকটা রাজ্যে, এ রাজ্যেও শুধু যৌবনের না, সমস্ত অংশের মানুষের অধিকারকে তারা খর্ব করছে। এবং আমরা আরো কি দেখছি, ত্রিপুরাজ্যে ইতিমধ্যেই 2টি লোকসভা কেন্দ্রে তাদের প্রার্থী ঘোষণা করেছেন। বলছেন ত্রিপুরাজ্যের মধ্যে একেবারে অনায়াসে বিভিন্ন রাজ্যের মধ্যে যে স্লোগান তুলছে আপ কি বার 400 পার, তার মধ্যে ত্রিপুরাজ্যের 2টি আসনে, একটা তো অন্য রাজ্যে প্রার্থী দিয়ে দিল যিনি ত্রিপুরাসার সংস্কৃতি জানেন না, ভাষা জানেন না, কক বরক জানেন না, ত্রিপুরাজ্যের মাটি জলের গন্ধ কিরকম জানেন না, তাকে, তার সাথে আরেকজনকে প্রার্থী করা হয়েছে। কে সে? তিনি ত্রিপুরাজ্যে সেই ভীষণ ডকুমেন্টের হাত ধরে মোদী এবং অমিত শাহ তাদের মিথ্যা প্রতিশ্রুতির জেরে এ রাজ্যে উড়ে এসে জুড়ে বসেছিল। এই ত্রিপুরাজ্যের মধ্যে সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থা, অধিকার তছনছ করে ফ্যাসিস্ট রাজত্ব কায়েম করার একটা ল্যাবরেটরি হিসাবে ত্রিপুরাজ্যকে ব্যবহার করা শুরু করেছিল। তার উদ্যত্ত, তার অহংকার, বলছিলেন আগামী 25 বছর তিনি সেই মুখ্যমন্ত্রী পদে থাকবেন। সিপিআইএম বামফ্রন্টকে বঙ্গোপসাগরে বিসর্জন দেবেন, তার কয়েক ঘন্টার মধ্যেই তাকে কোনো বলা নেই, কোয়া নেই, তাদের কেন্দ্রীয় নেতৃত্ব মন্ত্রিসভা থেকে, মুখ্যমন্ত্রী পদ থেকে গলা ধাক্কা দিয়ে হটিয়ে তাকে বস্তাবন্ধে নিয়ে গেল। এখন 4 বছর বাদে তিনি রাজ্যসভার সদস্য, সম্মানের সাথে বলছি, রাজ্যসভার সদস্য এবং লোকসভার সদস্যের তার অধিকারে কোনো ফারাক নেই, বরঞ্চ রাজ্যসভার সদস্য 6 বছর মেয়াদ, আরো 4.5 বছর তার মেয়াদ আছে। হ্যাঁ, যে কোনো রাজনৈতিক দলের অধিকার তার প্রার্থী কে হবে অন্য কারো জিজ্ঞাসা করার কোনো অধিকার নেই, কিন্তু একজন নাগরিক হিসেবে জিজ্ঞেস করতে পারি 4 বছর আগে, এই কয়েক বছর আগে যিনি মুখ্যমন্ত্রী পদে ছিলেন, কেন তাকে সেখান থেকে হটানো হয়েছিল? আগে জেপি নাড্ডা এসে সেই কারণগুলো ত্রিপুরাজ্যের মানুষের কাছে বলো, কি দোষে, কি কারণে? কাজেই এই হলো ভারতীয় জনতা পার্টি। তারা গণতন্ত্রকে সম্মান করে না, যুবকদের অধিকারকে এরা কখনো সম্মান করতে পারে না। কাজেই এরকম সন্ত্রাসের আবহের মধ্যে, মিথ্যার আবহের মধ্যে কিভাবে ক্ষমতা দখল করতে পারে, সেই অসাংবিধানিক পথে
হাজার হাজার কোটি টাকা তুলেছে, এটা ব্যবহার করে এরা মনে করছে আবার ফিরে আসবে, তা সহজ নয়। কাজে যুব বন্ধুদের কাছে আমার আহ্বান, সামনে এই ত্রিপুরা রাজ্যের জনগণের সামনে সারা দেশের সাথে একটা মস্ত বড় সুযোগ আসছে। এই দুর্নীতিবাজ, কমিশনখোর, জনবিরোধী, যুব বিরোধী, আমাদের দেশের সংবিধান বিরোধী যারা প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করে না, এই দলকে সারা দেশ থেকে হটিয়ে এই ত্রিপুরা রাজ্যেও 2টি আসনেই এদের পরাজিত করার মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করে আগামী দিন যুবকের সেই স্বপ্ন, কাজের অধিকার, খেলাধুলা, আনন্দ করা, সুস্থ সংস্কৃতির অধিকার, শিক্ষার অধিকার কায়েম করার জন্য সে দায়িত্ব নিতে হবে। আগামী দিন প্রতিটি বুথে যুব ছাত্রদের সে দায়িত্ব গ্রহণ করে ত্রিপুরা রাজ্যের এই বিজেপিকে হটানো এবং তাদের দূষর আগাছা ওই ত্রিপুরা মথা আইপিএফটিকে হটানো, এটা কঠিন কোনো কাজ নয়। আজ থেকে এখানে আমাদের মিছিল হলো, কর্মসূচি হলো, সারা ত্রিপুরা রাজ্য প্রত্যক্ষ করেছে, আপনাদের আওয়াজ শুনেছে। আপনারা ঘরে ফিরে যান, প্রত্যেকটা বুথে আজ থেকে কাজ শুরু করুন। বিজেপিকে বাক্সয় ভরে অর্থাৎ পরাজিত করার মধ্য দিয়ে আমাদের সেই দায়িত্ব সম্পন্ন হবে। এই কথাগুলো বলে আবারও আপনাদের সকলকে অভিনন্দন, নমস্কার এবং খুলুমখা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। ফেডারেশনের ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি এবং উপজাতি যুব ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি তার যে সভাপতি মঞ্চে আসীন আছেন, আমাদের ত্রিপুরা বিধানসভার ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর যে সংসদীয় সদস্যরা আছেন, তাদের নেতা, একসময়ের যুব আন্দোলনের নেতা কমরেড জিতেন চৌধুরী, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের সর্বভারতীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড হিমগ্ন, আপনারা যারা উপস্থিত হয়েছেন, ডিওয়াইএফ এবং টিওয়াইএফ এর নেতৃত্ব, সংগঠক, সমর্থক, সক্রিয় কর্মী, ত্রিপুরার বিভিন্ন মহকুমা থেকে আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। যুবকদের সামনে ত্রিপুরায় না, সারা ভারতবর্ষে জ্বলন্ত সমস্যা হচ্ছে চাকরি পাওয়া, কাজ পাওয়া, রোজগার পাওয়া, আয় উপার্জনের ব্যবস্থা নিশ্চিত হওয়া, পরিবার প্রতিপালন, একটা সুস্থ পারিবারিক ব্যবস্থা, সুন্দর ভবিষ্যৎ। কোথায় কাজ শুনছিলেন? এগুলো বলে আমি আপনাদের ভারাক্রান্ত করব না। আমি যেটা আপনাদের কাছে বলতে চাই সংক্ষিপ্ত সময়ের আলোচনায়, বিজেপি সরকার দিল্লির ক্ষমতায় আছে 10 বছর, ত্রিপুরার ক্ষমতায় আছে 72 মাস, 6 বছর। অভিজ্ঞতা কি বলে? বিজেপি সরকার কেন্দ্রে রাজ্যে থাকবে, বেকারদের সমস্যার সমাধান হবে, তারা কাজ পাবেন, বেকারি দূর হবে, এটা অসম্ভব, আকাশ কুসুম কল্পনা। জিনিসের দাম নিয়ন্ত্রণে থাকবে, এটা অসম্ভব। কৃষক, যাদেরকে অন্নদাতা বলা হয়, রক্ত ঝরিয়ে, ঘাম ঝরিয়ে, মাঠের বুক চিরে যারা ফসল ফলান, তারা খেতে পান না, তাদের ছেলেরা মেয়েরা অর্ধার অনাহারে দিন কাটায়। তারা
ফসলের ন্যায্য দাম পাবেন, অর্থাহার অনাহার থেকে মুক্তি পাবেন, এটা যদি আমরা ভাবি তাহলে স্বপ্নের রাজ্যে অবগাহন করা হবে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বিজেপিকে, এই পরিস্থিতিতে আসন্ন যে লোকসভা নির্বাচন, তাতে পরাস্ত করতে হবে। ক্ষমতায় ফিরে আসতে দেওয়া যাবে না। এটা ত্রিপুরার উপর নির্ভর করছে আমরা এটা মনে করি না। সারা ভারত এবং তার মধ্যে অবিচ্ছেদ্য অংশ ত্রিপুরা একসাথে মিলে আওয়াজ উঠেছে, বিজেপি হটাও, দেশ বাঁচাও, কৃষককে বাঁচাও, যুব শক্তিকে এগিয়ে যেতে সাহায্য করো, আমাদের ছেলেরা মেয়েরা, নবীন প্রজন্ম যারা দেশের ভবিষ্যৎ, তারা যাতে শিক্ষায় দীক্ষায় সেখানে সুসম্পূর্ণ একটা চেতনা নিয়ে, বিজ্ঞান ভিত্তিক ভাবনা নিয়ে নিজের পায়ে দাঁড়িয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা নিতে পারে, এই দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বিজেপিকে ক্ষমতা থেকে হটাতে হবে। এদের মধ্যে উপজাতি আছেন, তপশিলি আছেন, ওবিসি আছেন, ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষ আছেন। সবার প্রশ্নই এর মধ্যে যুক্ত আছে। যদি এটা করা না যায় তাহলে ভারতবর্ষের সংবিধান, বিজেপি যদি আবার ক্ষমতায় আসে, শুধু আক্রান্ত হবে মনে করলে ভুল করা হবে। এটা তো আক্রান্তই। বিজেপি আবার যদি ক্ষমতায় আসতে পারে, এটাকে ধ্বংস করে দেবে। সংবিধান ধ্বংস করার অর্থ হচ্ছে গণতন্ত্রকে ধ্বংস করে দেবে। নির্বাচনী যে গণতান্ত্রিক পদ্ধতি ব্যবস্থা আমাদের দেশের সংবিধানের দেওয়া সুযোগের ভিত্তিতে এখনো খানিকটা বেঁচে আছে, এটাকে ধ্বংস করে দেবে। নির্বাচনী যে ব্যবস্থাটাকে নিরপেক্ষভাবে পরিচালনার জন্য আমাদের দেশের সংবিধানে যে নির্দেশনামা ছিল, এটাকে ধ্বংস করে দেওয়ার জন্য নূতন আইন তৈরি করে সুপ্রিম কোর্টের প্রাক্তন চিফ জাস্টিস থাকার সময় পর্যন্ত কে ইলেকশন কমিশনের চিফ ইলেকশন কমিশনার হবেন, কারা এই কমিশনের সদস্য হবেন, এটা বাছাই করে রাষ্ট্রপতির কাছে পাঠাবার জন্য যাদের উপর দায়িত্ব ছিল, সেই দায়িত্ব থেকে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে খণ্ডন করেছে প্রধানমন্ত্রী, তার পছন্দের তার মন্ত্রিসভার একজন সদস্য এবং সংসদের বিরোধী দলের নেতা, তিনজনের মধ্যে দুজন বিজেপি। তার অর্থ কি? এই নির্বাচনী যে কমিশনটা হবে, এটাকে বগলদাবা করবার জন্যে যা কিছু ছিটে ফুটা নিরপেক্ষতার আশ্রয় নিয়ে নির্বাচনটা মোটামুটিভাবে সম্পন্ন করার এতদিন পর্যন্ত সুযোগ ছিল, এটাকেও ধ্বংস করে দেওয়া। বিচার ব্যবস্থা আমাদের সংবিধানের মধ্যে তার যে স্বাতন্ত্র্য, এটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা হচ্ছে। সুপ্রিম কোর্টের বিচারপতি, রাজ্যের যে বিচার ব্যবস্থা, সর্বোচ্চ আদালত, তার চিফ জাস্টিস এবং এই বিচার ব্যবস্থায় যারা বিচারক, এখানেও দলীয় দৃষ্টিভঙ্গি নিয়ে বিজেপি তাদের পছন্দের লোকদেরকে অন্তর্ভুক্ত করে বিচার ব্যবস্থার নিরপেক্ষতা তাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। কাজে এই যে পরিস্থিতি চলছে, এটাকে মেনে নেবেন। এটাকে মেনে নেওয়া মানে ভারতবর্ষের বুকে ফ্যাসিস্ট রাজত্ব কায়েম করার সুযোগ করে দেওয়া। বিজেপির নেতৃত্বে একদলীয় স্বৈর শাসন, যার অন্তর্নিহিত মূল ভাবনা হচ্ছে
ফ্যাসিস্ট রাজত্ব কায়েম করা, সেটাকে সাহায্য করা হবে। তাই আসন্ন লোকসভার নির্বাচনে এদেরকে পরাস্ত করবার জন্যে সারা ভারতবর্ষে যে আওয়াজ উঠেছে, সেই আওয়াজে ত্রিপুরার গণতান্ত্রিক আন্দোলনের সাথে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত আছেন তাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে। আপনারা দেখেছেন গত 23-এর বিধানসভার নির্বাচনে আমরা বামপন্থীদের পক্ষ থেকে ত্রিপুরার নির্বাচক মন্ডলীর উদ্দেশ্যে আহ্বান রেখেছিলাম। এই 5 বছরের দুঃশাসনে এরা প্রমাণ করে দিয়েছে এটা গণদুশ্মন, জনগণের স্বার্থের প্রহরী না, জনগণের স্বার্থের সংহারক, দুর্নীতি এবং এই যে সরকারটা সমর্থক হয়ে গেছে। এদেরকে পরাস্ত করুন এবং এদের হাত থেকে ত্রিপুরাকে উদ্ধার করুন। ত্রিপুরায় একটা জনমুখী ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির সমন্বয়ে একটা বিকল্প সরকার তৈরি করবার জন্য এগিয়ে আসেন। আপনারা দেখেছেন ভোটের যে ফল, বিশ্বাসঘাতকতা, বর্ণচূড়া, ময়ূরের পাখনা, কাক তার লেজে বেঁধে যেমন ময়ূর সারবার চেষ্টা করে আসলে নিজের চেহারা ঢেকে রাখতে পারে না, এরকম করে যারা এই নির্বাচনে বিজেপির বিরুদ্ধে কথা বলে গোপনে বিজেপির সাথে সমঝোতা করে বামপন্থীরা যাতে ফিরে এসে আবার একটা গণতান্ত্রিক পরিমণ্ডলে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো একটা সুস্থ গণতান্ত্রিক পরিমণ্ডল সম্পন্ন সরকার তৈরি করতে না পারে, বিশেষ করে উপজাতি অংশকে বিভ্রান্ত করা, বামপন্থীদের থেকে দূরে রাখা এবং উপজাতি অনুপজাতির মধ্যে বিভেদের যে ফারাকটা এটাকে প্রশস্ত করার লক্ষ্য নিয়ে এরা যদি কাজ না করতো তাহলে কিন্তু এই সরকার আসতে পারে না। 51 থেকে 39, 44 থেকে 31 এটা পরিষ্কার হয়ে গেছে। আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতেও এরা যাদেরকেই প্রার্থী হিসেবে দাঁড় করাক না কেন, তাদের কি গুণাবলী আছে নাই আমি এ নিয়ে কথা বলতে চাইছি না। এটা ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনার বিষয় না। নির্বাচন উচ্চতর পর্যায়ে রাজনৈতিক সংগ্রাম, কর্মসূচির লড়াই, দৃষ্টিভঙ্গির লড়াই, বিকল্প পথের নিশানা দেখাবার লড়াই। এই পরিস্থিতিতে সারা দেশের যে আওয়াজ উঠেছে বিজেপিকে পরাস্ত করো, আমাদের ত্রিপুরাতেও বিধানসভার নির্বাচনে যেটা একেবারে দুর্গড়ে এসে বিশ্বাসঘাতকদের জন্য বাস্তবায়িত করে গেল না, এই লোকসভার নির্বাচনে ওই বিশ্বাসঘাতকরা এদের পেটে ঢুকে গিয়ে এই নির্বাচনে ওদের পরাজয় রুখবার জন্য ওদের প্রার্থীদেরকে জয়যুক্ত করে দিল্লির বুকে এই ফ্যাসিস্ট সুলভ শক্তিকে ক্ষমতায় রেখে ভারতবর্ষের গণতন্ত্রকে সমাধিস্থ করবার আকাঙ্ক্ষা নিয়ে যারা কাজ করছে তাদেরকে পরাস্ত করবার জন্য সংঘবদ্ধ হতে হবে। এখানে আমাদের আবেদন থাকবে, শুধু বিজেপির বিরুদ্ধে কথা বললে হবে না, প্রকৃত অর্থে ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে আত্মম্ভরী মনোভাব নিয়ে নিজেদের ক্ষমতার যে পরিমাপ এটা নিজেদের মতো করে হিসেব নিকেশ করে সবাইকে উপেক্ষা করে যদি কেউ নিজেরাই মনে করেন বিজেপিকে এরকম কিছু ভাবনা চিন্তা সম্পন্ন যে রাজনৈতিক দল তারাই পারবেন, তাহলে এটা তারা ভুল করছেন। সেই জায়গায় ত্রিপুরার বামপন্থী গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন, ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি সম্পন্ন যে সমস্ত জনগণ, তাদের উদ্দেশ্যে এবং বিশেষ করে যুব শক্তিদের উদ্দেশ্যে আহ্বান করব, ইতিমধ্যে আপনাদের কাছে দিন যত এগিয়ে আসছে এই নির্বাচনের ছবিটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ত্রিপুরায় প্রকৃত অর্থেই এই ফ্যাসিস্ট বিজেপিকে পরাস্ত করার জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য, সংবিধানকে রক্ষা করবার জন্য, ধর্মনিরপেক্ষতার যে মতাদর্শ তাকে সুরক্ষিত করবার জন্য, এবং এগুলো রক্ষিত যদি না হয় জিনিসের দাম কমবে না, চাকরি হবে না, ফসলের ন্যায্য দাম পাবে না, এবং সুস্থ যে সমাজ ব্যবস্থার কথা বলছি
সেই ব্যবস্থা সুনিশ্চিত করা যাবে না, ছেলে মেয়েদের শিক্ষার সুযোগ থাকবে না, এবং অসুস্থ মানুষ যারা তাদের চিকিৎসা ঔষধপত্র এগুলোর কোনো গ্যারান্টি থাকবে না। ছোট মাঝারি যারা ব্যবসায়ী তাদের অস্তিত্ব বিপন্ন, দেয়ালের পিঠ থেকে গেছে, তাদেরকেও রক্ষা করা যাবে না। তাই আমি আমার কথা শেষ করার আগে এই আবেদন করব, জীবন তো একটাই, মানুষ একবারই জন্মায় এবং পৃথিবী থেকে তাকে এক সময়ে বিদায় দিতে হবে। কিন্তু এই জীবনের শ্রেষ্ঠ সময় হচ্ছে যৌবন। আপনারা এই যুব শক্তি আজকে এখানে সমবেত হয়েছে জীবনকে বাজি রেখে, আপনাদের জীবনকে প্রতিষ্ঠিত করবার জন্য, ভবিষ্যৎকে রাগিয়ে তুলবার জন্য, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শপথ নিয়ে সারা ভারতবর্ষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই ত্রিপুরার নির্বাচনে দুটো আসনেই বিজেপিকে তার সহযোগীদের পরাস্ত করে প্রকৃত দেশপ্রেমিক গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির প্রতিনিধিত্ব করবার জন্য সামনের দিনে যারা বাছাই প্রার্থী হিসেবে আপনাদের সামনে দাঁড়াবে তাদেরকে জয়যুক্ত করবার জন্য ঝাঁপিয়ে পড়বেন, এই আহ্বান আপনাদের সামনে রেখে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন, আমার নমস্কার নেবেন। ছাত্র যুব নেতৃত্বরা এবং আমাদের ডিওয়াইএফের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড হিমাংশু রাজ, আজকে আমাদের এই যুব জমায়েতে অনেকজন বক্তব্য রেখেছেন, খুব সুন্দর আলোচনা হয়েছে। আমি এতটুক বলতে চাই যে প্রায় 6 বছর অতিক্রান্ত করেছি আমরা একটা ফ্যাসিস্ট রুল, ধারাবাহিক আক্রমণ বামপন্থী যুব আন্দোলনের উপর। তারপরেও আজকে এই ওরিয়েন্ট চৌমুহনী প্রাঙ্গণে যে বিশাল একটা যুব জমায়েত সংগঠিত হয়েছে, এই যুব জমায়েতকে আমি লাল সালাম জানাই। দেশের প্রধানমন্ত্রী যখন ধর্ম নিয়ে, ধর্মকে প্রচার করার জন্য, রাজনৈতিক ফায়দা করার জন্য ধর্মকে নিয়ে ব্যস্ত, যেই দেশে বড় বড় ধর্মগুরুকে অতিক্রম করে যে নিজে রাম মন্দির উদ্ঘাটন করে এবং রামকে যেভাবে পরিদর্শন করছে, বোঝাচ্ছে কি দেশের সাধারণ আপামর জনগণ, ছাত্র, যুব, কৃষক, সব অংশের মানুষের যে ব্যথা, যে আওয়াজ, যে দুর্দশা, এগুলি কিছু নেই, সব ঠিক। কিন্তু আজকে যেই মিছিল, যে সমাবেশ সেখানে সংগঠিত হয়েছে আমাদের দৈনন্দিন জীবনের চাহিদার জন্য, কর্মসংস্থানের চাহিদা, রোজগারের চাহিদা, নেশার বিরুদ্ধের চাহিদা, এই চাহিদাকে পরিপূর্ণ করার জন্যই আমাদের আজকের এই সমাবেশ। আমি এই সমাবেশ থেকে আমাদের রাজ্যের যে বর্তমান যে পরিস্থিতি, যে পাহাড়ের পরিস্থিতি, যে কখনো বলেছিল পয়লা জাতি উলো পার্টি, তারপর যে ওয়ান লাস্ট ফাইট বলেছিল, কনস্টিটিউশনাল সলিউশন বলেছিল, আজকে সকালবেলা পত্রিকাতে দেখলাম এটা কনস্টিটিউশনাল সলিউশনের জন্য বলেনি, এটা ওয়ান লাস্ট ফাইটের জন্য বলেনি, এইটা বর্তমান মথা দলের সুপ্রিমোর ফ্যামিলি সলিউশন করেছে। নিজের দলকে ভিতরে নিজের যে আভ্যন্তরীণ যে বিশ্বাস পর্যটক নেই, মথা দলের সুপ্রিমোর যে ওর দলের থেকে এমপি বানিয়ে আমাদের দেশের সংবিধানে পাঠাবে। প্রথমে নিজের বোনকে 2019-এ এক বোনকে দিয়েছে এমপিতে লড়ার জন্য, এখন আরেক বোনকে দিয়েছে। দ্যাট ইজ কমপ্লিট ফ্যামিলি সলিউশন। এই কিছু কথা বলে সব যুব অংশের সকল বন্ধুদেরকে সচেতন থাকার জন্য বলবো, আগামী দিন আমাদের লড়াই আরো কঠিন হবে, আরো তীব্র হবে। এই কিছু কথা বলে আজকের সভার সমাপ্তি ঘোষণা করছি। ইনকলাব জিন্দাবাদ,
ডিওয়াইএফ এবং টিওয়াইএফ লং লিভ। কমরেড ভলেন্টিয়ার রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।